লিখলে আরেকটু হয়, যেমন র্যাবিসের ক্ষেত্রে লাইসা ভাইরাস। হ্যাঁ, এরকম। যাই হোক, আমরা প্রথম যে ভাইরাল ডিজিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এফএমডি, হ্যাঁ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, পুরা রোগও বলা হয়। তো এইটা আসলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস দিয়ে হয়, একটা আরএনএ ভাইরাস। এবং এটার আমরা কি চাবো পরীক্ষাতে? বেসিক্যালি সাইন সিমটম চাবো। হ্যাঁ, এটা ভাইরাল ডিজিজ, তাহলে এর কিন্তু প্রিভেন্টিভ কোনো ওয়ে নাই। তার মানে এটাকে প্রিভেন্ট করতে হলে আমাদের ভ্যাকসিনেশন, বায়োসিকিউরিটি এগুলো ঠিকঠাক মতো মেনটেন করতে হবে, তাহলে প্রিভেনশন হবে। এখন কন্ট্রোলটা আমরা আসলে হওয়ার পরে করি। এখন কি দেখে বুঝবা যে রোগটা হয়েছে? প্রথমে কিন্তু হাই ফিভার, জ্বর হয় এবং তোমার ব্লিস্টার ফর্মেশন করে। কোথায়? মাউথ, তারপরে মাজেল, বাক্কাল ক্যাভিটি, তারপরে হচ্ছে তোমার দুইটা যে ফিট আছে, পা আছে, খোড়া মানে হুপস আছে, ওখানেও ঘা হয়। ইন্টারডিজিটাল স্পেস আছে, হুপ এবং স্কিনের মধ্যে যে জায়গাটা, ইন্টারডিজিটাল স্পেসেও অনেক সময় ব্লিস্টার ফর্মেশন বা অ্যাবসেস ফর্মেশনের মতো হয়। তো প্রথমে ধরো একটা ফোড়ার মতো হলে পরে এই ফোড়াটুকু মানে ব্লিস্টারটা কিন্তু হয়, চামড়া সব উঠে যায়, ক্ষত ক্ষত হয়। কারণ অ্যানিমেলের যখন মুখে অথবা পায়ে এগুলো হবে, কারণ আমি একটা জিনিস খেলে আমার ব্যথা লাগছে, সে কিন্তু মুখ দিয়ে খাওয়ার চেষ্টা করবে না, তার মানে একেবারেই অ্যানোরেক্সিয়া হয়ে যাবে। এখন সে যখন খাবে না, তাহলে কি সে দাঁড়ায় থাকতে পারবে? সে হচ্ছে শুয়ে পড়তে চাবে, শক্তি থাকবে না। আবার তার পায়ে ব্যথা, খুরার মধ্যেও ব্লিস্টার হয়েছে, ব্যথা চলছে, ইনফ্লামেশন চলছে, সে কি করবে? দাঁড়াইতেও চাবে না। যদি সিভিয়ার পর্যায়ে যায় তাহলে, বা সে যদি প্রেগনেন্ট থাকে, অনেক সময় অ্যাবর্শন হয়ে যায়। আর যদি ছোট বাচ্চা আক্রান্ত হয়, তাহলে টাইগার হার্ট ডিজিজ, হার্টটাকে এফেক্টেড করে এই ভাইরাসটা। এর ফলে হার্টের মাসল নষ্ট হয়ে যায় এবং অ্যানিমেলটা মারা যায়। এটা কিন্তু টাইগার হার্ট ডিজিজও বলা হয়, বুঝছো, এফএমডি কে। এবং এই যে তোমার ক্ষতগুলো আছে, ফার্দার কি হয়? প্রথমে তো ভেসিকেল ফর্মেশন করে, পানি সহ মানে ছোট ছোট সিস্টের মতো। পরে এগুলো ব্রাস্ট আউট হয়, নিচের এপিথেলিয়াল মেম্বারটা স্লাফিং হয়ে চলে আসতে পারে। তুমি যদি ট্রিটমেন্ট না করো ভাইরাল ডিজিজ, তখন প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ওখানে আবার আক্রান্ত করতে পারে, মানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল মানে ইনফেকশনও পরবর্তীতে হয়। ওর ধরো দুধের জন্য পালতেছো, দুধ প্রোডাকশন কমে যাবে, অ্যানিমেল টোটাল। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই রোগ হলে একবার যদি অ্যানিমেলটা সেরে যায়, তাহলে 25% পর্যন্ত এর মানে প্রোডাক্টিভিটি লস। অ্যানিমেলকে তুমি যতই খাও, আগে ধরো 8 কেজি দুধ দিত, এখন দিবে 4 কেজি, 5 কেজি। তো এটা তো একটা ওনারের জন্য লস। তো সাইন সিমটম পড়বা এফএমডি এর। এখন দেখো, এফএমডি তে বাংলাদেশে মোট এফএমডি সেরোটাইপ হচ্ছে 7টা। এওসি এশিয়া 1, স্যাট 1, স্যাট 2, স্যাট 3, আর মানে এওসি এশিয়া 1 4টা হলো, স্যাট 1 সাউথ আফ্রিকান টেরিটরিজ 1, সাউথ আফ্রিকান টেরিটরিজ 2, সাউথ আফ্রিকান টেরিটরিজ 3। বুঝলেন? ভালো আছেন? এই মুভিগুলো ওগুলো এখানে নিয়ে আসেন, মুভিগুলো এখানে আনেন। ওরা উঠছে না, সমস্যা নেই, উঠে গেছে, আমরা এগুলো করবো। খুশি দাপা हाँ वेट करो हम going to get ready class ইয়া আছে রেকর্ডিং আছে তো সাউন্ড রেকর্ড আছে হ্যাঁ স্ক্রিন রেকর্ড অন করা তো সাউন্ড রেকর্ড অন করবি কেন তো সাউন্ড অফ করে রাখবি হ্যাঁ, আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে? আচ্ছা, সরি, আসলে যে আমরা ইয়ে আসছিল তো বাসায়, সবজির মহিবুল ভাই আসছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মোট হচ্ছে এটার সেরোটাইপ আছে 7টা। হ্যাঁ, এওসি এশিয়া 1, স্যাট 1, স্যাট 2, স্যাট 3। এখন স্যাট কি? সাউথ আফ্রিকান টেরিটরিজ 1। এগুলো আসলে সেরোটাইপের নাম, ঠিক আছে? প্রথম যেখান থেকে মানে ইয়া হয়েছে সেগুলো আর কি। বাংলাদেশে যেমন এওসি এশিয়া 1 এই 4টা পাওয়া যায়। অনেকদিন ধরে তোমার পাওয়া যায় না, আবার হঠাৎ করে দেখবা যে কোনো একটা এন্ডেমিক আকারে রয়ে গেছে। সো বাংলাদেশে এওসি ও এশিয়া 1টা খুব কমন। আচ্ছা, এই জন্য কিন্তু যে ভ্যাকসিন আছে, ওটা কিন্তু পলিভ্যালেন্ট ভ্যাকসিন। স্ট্রেন তো ওভাবে কালেক্ট করতে পারে না সেরোটাইপ, ওই জন্য একটার মধ্যেই 2-3টা স্ট্রেন করে পলিভ্যালেন্ট ভ্যাকসিন দেয়। সবচেয়ে ভালো প্রোটেকশন দেয় হচ্ছে যদি তুমি আইডেন্টিফাই করতে পারো বা ল্যাবরেটরি ইয়ার মাধ্যমে যে কোন সেরোটাইপ দিয়ে হয়েছে, তখন এক্সাক্ট ট্রিটমেন্টটা দেওয়া যায়, ওইটার যে ভ্যাকসিন দিলে ভালো কাজ করে। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার, এটা আসলে ভ্যাকসিনেশনের মাধ্যমে তুমি দূর করতে পারবে, আর কোনো ওয়ে নেই। এখন ধরো যদি হয়ে যায়, এখন কিন্তু এখানে পড়ো, জাস্ট খালি হইলে কি হবে এটা তোমার কথা না, হইলে তুমি কিভাবে কন্ট্রোল করবা আর ট্রিটমেন্ট কি দেবে, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 2 কেজি মাংস বলেন, এই যে সব রেডি করে দিয়ে যাবো দুপুরে। দুপুরে আমি দিয়ে বলতেছি রাতে কাউকে বিশেষ
আচ্ছা, সরি, ওয়ান সেকেন্ড। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমাদের কি করতে হবে, রোগ হলে আসলে কন্ট্রোল করতে হবে। তোমার ইনফেক্টেড অ্যানিমালটাকে সবার আগে তুমি সরায় নিবা, কারণ না হয় ও এটা খুবই কন্টাজিয়াস ডিজিজ। সো এটা আসলে সেই সিমেন্ট দিয়েও বের হয়, ইউরিন দিয়েও বের হয়, নাকের পানি দিয়েও বের হয়, মুখের যে সালাইভা আছে সেটাতেও বের হয় ভাইরাস। বাইরে বডির যত ওপেনিং এর মাধ্যমে বাইরে আসার সুযোগ আছে সব দিয়েই এরা হচ্ছে বের হয়। এটার জেনেটিক ইম্পর্টেন্স একেবারেই নাই, কিন্তু এটা হচ্ছে কিন্তু তোমার একটা ট্রান্সবাউন্ডারি ডিজিজ। তার মানে যে ডিজিজটা তোমার কি করছে, পাশের দেশ থেকে সীমান্তবর্তী হয়ে তোমার এলাকাতে আসে, তাহলে ট্রান্সবাউন্ডারি ডিজিজ হওয়ার ফলে এটা কিন্তু একটা ইম্পোর্টিং রেস্ট্রিকশন পড়ে। যদি আমার যে আমি মাংসটা বাইরে ট্রান্সমিট করছি ওটাতে যদি তোমার কি থাকে, এফএমডি ভাইরাস থাকে, এই মাংস তুমি ট্রান্সমিট করতে পারবা না। তার মানে তোমার ইকোনমিক ইয়াটাও কিন্তু লস হবে। এখন তাহলে কন্ট্রোল গুরুত্বপূর্ণ। কি করবা কন্ট্রোল করতে হলে? রোগ হইছে, রোগাগ্রস্তটাকে তুমি সবার আগে সরাইয়া ফেলবা। সরাইয়া ফেলার পরে কি করবা, যে বাদবাকি যেগুলো আছে সেগুলোকে তুমি আলাদা রাখলা, ওকে ঠিক মতো খাবার দাবার দিলা, এবং ওর যে ক্ষতগুলো আছে, সুমিট ভ্যাট বা অনেক অনেক স্টোমা ভ্যাট, অনেক অনেক পাউডার পাওয়া যাবে, ওগুলো ক্লিন আউট করে উপর দিয়ে ওগুলো দিয়ে রাখলে ইমোলিয়েন্ট টাইপের, তাহলে ও ব্যথাটা ওর একটু কমতে থাকবে। অ্যান্টিপাইরেটিক ড্রাগ দিবা জ্বরের জন্য, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিবা, হ্যাঁ, অ্যান্টিবায়োটিকও দিব। যেমন অ্যান্টিবায়োটিক কেন দিব, ডিজিজ তো ভাইরাল, কারণ ভাইরাল ডিজিজ হলে ইমিউনো সাপ্রেশন হয়, ইমিউনো সাপ্রেশন হলে অন্যান্য ডিজিজও বাড়ে, তখন এই জন্য তুমি কি করবা, অ্যান্টিবায়োটিক দিবা। এটা হচ্ছে এটাকে থামানোর মানে ওয়ে আর কি। এই বোঝা গেছে এফএমডি? জি ম্যাম। একেবারে কঠিন কিছু না, সামাদ স্যারের বই থেকে পড়ো, ওখানে অনেক অনেক ডিটেলস ইয়া করা আছে, বুঝছো? এখন অ্যানাদার ওয়ান ডিজিজ হচ্ছে এলএসডি, লাম্পি স্কিন ডিজিজ। বুঝতে পারছো, স্কিনের মধ্যে লাম্প তৈরি হবে, গোটা তৈরি হবে। প্রথমে গোটাগুলো খুবই ছোট থাকে, গোটাগুলো আস্তে আস্তে বড় হয় এবং ব্রাস্ট আউট হয়, এবং যেটা হয় এটা 50 মিলিমিটার পর্যন্ত হয়ে যেতে পারে, গোটাটা 1 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, এবং সেন্টার অফ দা গোটার মধ্যে থাকবে তোমার কি, একটা কালো স্ক্যাব ফরমেশন হবে। আর থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই লাম্পি স্কিন ডিজিজের যে ভেক্টর, সেটা হচ্ছে মসকিউটো। তাহলে আমার বুঝতে হবে ভেক্টর কন্ট্রোলটা গুরুত্বপূর্ণ লাম্পিকে কন্ট্রোল করতে চাইলে। এফেক্টেড অ্যানিমেলকে ভাইরাল ডিজিজ কন্ট্রোল করার ইয়া হচ্ছে, আরো অনেক সাইন সিনড্রোম আছে, জ্বর আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ সব কোনো সমস্যা নেই, সব কাটাকাটি করে রাখি, আপনার বাসা তো আমেনা নাই। মাংস রাতে ফোন দিচ্ছে, আপনি তো আমাকে 8টার সময় মেসেজ দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মাংস থেকে ওটা প্রবলেম না, দিয়ে যাবেন। না, পরে আপনি দিবেন না, আমি আমের ওর কাছ থেকে নিচ্ছি। আচ্ছা, ওর কাছে নিয়ে এক কথাই দিয়ে দিলে ইয়া হবে, কালকে টাকা ইয়া করে হিসাব করে দিয়ে দিবেন, প্রবলেম নেই, প্যারা নেই। সে করুক, দুপুরে করুক, আমি যে মুর্শিদাবাদে সব টাকা নিচ্ছি, কারণ আপনার তো আমেনা নাই, আমার থেকে আছে। ঠিক আছে। এই সরি, শুক্রবার দিন ক্লাস করলে এই যে ব্যস্ততার মধ্যে তোমাদের করতে হবে। আচ্ছা শোনো, যেটা বলছিলাম, এলএসডির জ্বর থাকে, তোমার স্কিনে প্রথমে ছোট ছোট নডিউল ফর্মেশন হয়, পরবর্তীতে এই নডিউল গুলো অনেক মোটা হয়, শক্ত হয়। অনেক মোটা বলতে এখন মনে করো যে 1 কেজি 2 কেজি, মানে সাইজে একটু বড় হবে। পরে ব্রাস্ট আউট হয়, তখন ব্রাস্ট আউট হলে ভাইরাস বাইরে আসে, এবং কিভাবে ছড়ায়, মশার মাধ্যমে ছড়ায়, মসকিউটোর মাধ্যমে ছড়ায়। তো এই জন্য তুমি যদি কন্ট্রোল করতে যাও, আর কি করবে, অ্যানিমেল অসুস্থ থাকলে খাবে না তো, রুচি কমে যাবে, এনার্জি লস হয়ে যেতে পারে, হ্যাঁ, সে শুয়ে পড়তে পারে, হাঁটতে চাবে না, অনেক কিছুই হতে পারে, এই অনেক ধরনের অনেক কিছুই হতে পারে, সব বুঝো তো, সব সমস্যাই হবে শরীরে। আচ্ছা, রুচি থাকবে, মিট প্রোডাকশন কমে যাবে, তারপরে ধরো যে হচ্ছে তোমার কি ওয়েট গেইন কমে যাবে, টানা যদি অসুস্থ থাকে তুমি ট্রিটমেন্ট না করো, ওয়েট গেইন তো কমবে। সো দিস আর দা অ্যাকচুয়াল সাইন সিমটম। লাম্পি স্কিনে কি হবে, নডিউল ফর্মেশন হবে, এটা তো মনে রাখতেই হবে, এটা তো মনে না রাখতে হবে না, ঠিক আছে? ভাইরাল ডিজিজ কন্ট্রোল কিভাবে করবা, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লামেটরি দিবা, ওগুলোর উপর যদি গ্রামে থাকো ট্রিটমেন্ট ইয়া না থাকে, হলুদ দেয়, অ্যান্টিসেপটিক সলিউশন আর কি। আবার অনেক সময় নিম পাতা দেয়, যেগুলো ফুরা ফুলে গলে গেছে। আর অ্যানিমেলটাকে রাখতে হয় মসকিউটো নেটের মধ্যে। তো মুর্শিদাবাদ পেঁয়াজগুলো সবগুলো কুচাই দেন, আর রসুন আর আদা হচ্ছে ব্লেন্ড করে দিবেন, আলু কাটে পানিতে দেন। হ্যাঁ সরি, এখন বুঝতে পারছো এলএসডি এরকম করে নিতে হবে। এলএসডিটা তোমরা ওখানে পাবা না, সামাদ স্যারের বই যখন লেখছে এলএসডির এত প্রকোপ ছিল না, অনেক আগে ছিল, তো পরে মধ্যেখানে একেবারেই ছিল না। এরপর আরেকটা ডিজিজ পড়বো আমরা, সেটা হচ্ছে কাউপক্স। পক্স হলে তো মানুষে যা হয়, গরুতেও তাই হয়, সেই ধরনের সাইন সিমটমই হয় গরুতে ভাইরাল ডিজিজে। স্ক্যাব ফর্মেশন হয়, প্যাপিউল হয়, ভেসিকল মানে ছোট ছোট প্যাপিউল হচ্ছে, পাস্টিউল হচ্ছে, পরবর্তীতে স্ক্যাব ফর্মেশন হয়ে উঠে যাচ্ছে কাউপক্সে। সাইন সিমটমের কাছে এটাতেও জ্বর থাকে, ইনফ্লামেটরি ডিজিজ জ্বর থাকে, তবে জ্বর লেভেলটা এলএসডি আর এফএমডির মধ্যে চূড়ান্ত থাকে না। পক্সের ক্ষেত্রে প্রথমে একদিন হয়তো জ্বর থাকছে, পরে কমে যায়। আর তোমার হচ্ছে এটাকেও তুমি ভ্যাকসিনেশন ছাড়া কোনোভাবে প্রিভেন্ট করতে পারবা না। এফেক্টেড অ্যানিমেলকে সরাই নিবা, চেষ্টা করবা অন্য কোনো মানে মাছি না বসতে, মাছি বসতে তো মায়াসিস হয়ে যাবে, হ্যাঁ।
তো এই আর কি কাউপক্স 3 নাম্বারটা কাউপক্স, আর 4 নাম্বারটা পড়বো এটা হচ্ছে পিপিআর, পেস্টিডেস পেটিস রুমিনেন্ট। এটা হয় আসলে বেসিক্যালি শিপ গোটে বেশি, ক্যাটেলে খুব কম। তো এটা খুবই প্রাণঘাতী ডিজিজ, মানে শিপের জন্য বা গোটের জন্য। হ্যাঁ, কি হয় এই সময় প্রচন্ড জ্বর থাকে, স্যালাইভেশন হবে, ল্যাক্রিমেশন, চোখ দিয়ে পানি পড়ছে, নাক দিয়ে পানি পড়ছে, তার এমন হতে রেসপিরেটরি ডিস্ট্রেস, রেসপিরেটরি নিউমোনিয়া হবে এবং সে মারাও যেতে পারে। আর দ্বিতীয় অ্যাবর্শন হতে পারে, ডায়রিয়া থাকে, ডিসপেপসিয়া থাকে, মানে হচ্ছে স্যালিভারি নেক্রোসিস হবে। এমন কিছু নাই যে পিপিআর হবে না। তো অ্যানিমেলটা মারা কেন যায়? হিউজ পরিমাণ ডায়রিয়া হয়, তাহলে তোমার হেমোরেজিক গ্যাস্ট্রাইটিস হয়ে যায় পেটের মধ্যে। তারপরে তার এদিক দিয়ে তোমার মানে ডায়রিয়া, ডিসপেপসিয়া, তারপরে তোমার স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন হয়, নেজাল সিক্রেশন, অকুলার সিক্রেশন গুলো প্রথম দিকে পানি পানি থাকে, পরে ক্রাস্টি হয়ে যায়। ধরো তোমার আমার 2-3 দিন ধরে চোখ দিয়ে পানি পড়ছে, প্রথম পানিটা কিন্তু একটু পাতলা পাতলা থাকে, পরে ঘন হয়। কেতর হয়েছে কখনো কারো? কেতর হয়, ক্রাস্ট ফর্মেশন করে। অ্যানিমেলের যদি রেগুলার কি মানুষের বাচ্চার মতো গরম পানি দিয়ে করে দেওয়া হয়, অনেক সময় চোখের আলোও নিভে যেতে পারে তুমি যদি কেয়ারফুল ভাবে ওকে ট্রিটমেন্ট না করো। এটারও ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে এবং এটা খাওয়া কমায় দেয় একেবারেই। জ্বর থাকে, হাই লেভেলের ডায়রিয়া সারাক্ষণ, তাহলে ওর যে অ্যানাল রিজিয়নটা আছে ওটা মানে কি করবে, ফিসিসে একেবারে সোয়েলিং হয়ে থাকবে, বুঝছো? এটা হচ্ছে পেস্টিডেস পেটিস রুমিনেন্টের ক্ষেত্রে। এটা নন স্মল রুমিনেন্টস এর মধ্যে যে ডিজিজ তৈরি করে ওখানে পাবা, বুঝছো? সো ভাইরাল ডিজিজ এগুলাই পড়ো। ইনফেকশিয়াস ডিজিজের নাম মুখস্থ করবা, ইনফেকশিয়াসে ব্যাকটেরিয়াল ভাইরাল সবই আছে। আর একটা পয়েন্ট বারবারই বলা হয়েছিল যে তোমার সব ইনফেকশিয়াস ডিজিজ কন্টাজিয়াস না, এটা ব্যাখ্যা খুব সুন্দরভাবে নেট থেকে বের করে পড়বা। আর সব কন্টাজিয়াস ইনফেকশিয়াস, এই জিনিসটাকে অনেক ঘুরায় পেঁচায় দেওয়া হয়, তোমরা এটা অনেক সময় আসে কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু। আর মিল্ক ফিভার পড়বা, অফকোর্স মেটাবলিক ডিসঅর্ডারের নামগুলো পড়বা, মিল্ক ফিভারটা পড়বা। আচ্ছা, আরেকটা জিনিস একেবারেই না বললে না, সেটা হচ্ছে র্যাবিস পড়বো আমরা, এটা আমাদের সবার জন্য জানা জরুরি। কি জানবা? র্যাবিসের A to Z জানবা, অ্যানিমেল পারপাস। এটা ছাগলে, গরুতে, যাই হলো 2-3-4টা স্টেজ আছে, কয়েক বইয়ে আবার 2টা ফর্মেও আছে। প্রথমে তো বোঝা যায় না অনেক সময় র্যাবিস, একেবারে যখন প্যারালাইটিক বা ডাম ফর্মে চলে যায় অ্যানিমেল, হিউজ পরিমাণ কি হয়, অ্যাগ্রেসিভ হয়ে যায় অ্যানিমেল, ভীষণ পরিমাণ তেড়ে আসে। তোমার তো তেড়ে আসার কথা না কুকুর, তেড়ে আসছে মানে ওর নর্মাল বিহেভিয়ার হয়ে যাচ্ছে। র্যাবিসটা পড়বা, সিস্টেমিক প্যাথোলজিতে আমরা পড়ছি র্যাবিস, এটা একটু রিভিশন দিবা। এই কথা বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, মুর্শিদা ভাই একটা দুধের প্যাকেট। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মেডিসিন কোর্স আমার মনে হয় না এর থেকে বাইরে বিশেষ কিছু আছে। প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে তার মধ্যেই সবই আসলে ইম্পর্টেন্ট, বাদ কিছুই না, একটা সেমিস্টারে পড়তে হবে। স্টেথোস্কোপের ছবিটা অবশ্যই শিখো। প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট কি আছে না আছে এটা একটু জানবো। ডায়াগনোসিস কিভাবে শুরু করো, ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে তুমি কি কি দেখো, বিসিএস সম্পর্কে তো একটু ধারণা রাখতেই পারো, তাই না? বডি কন্ডিশন স্কোরিং, এগুলো যদিও অ্যানিমেল সায়েন্সে পড়ানোর কথা, বুঝছো? এরপরেও যে জিনিসগুলো এখন আসলে যে পড়তেছো লেভেল 3 সেমিস্টার 1-এ 2টা বছরের আগের পড়াগুলো যে বাদ যাবে বিষয় তা না, তো ওখান থেকে আসবে না, কিন্তু কিছু জিনিস আসতে পারে, কারণ তুমি ট্রিটমেন্ট দিতে হলেও তোমার ওয়েটটা জানা জরুরি বা অ্যানিমেলের অবস্থান তোমার জানা জরুরি। সো এইভাবে আর কি পড়বা। আবার ধরো যদি প্যারাসাইটিক ইনফেকশন হয় তাহলে কি কি ইফেক্টস পড়তে পারে? 2 রকম ইফেক্টস, পোল্ট্রিতে এক ধরনের পড়ে, গরুতে। মাথাটা ঠান্ডা করে পড়বা, সহজ পরীক্ষা, এমন মানে আচানক কিছু দেওয়া হবে না। আবার ফুড অ্যানিমেলকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে তুমি কি কি ফ্যাক্টর দেখবা, নন ফুড অ্যানিমেলকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে তুমি কি কি ফ্যাক্টর কাউন্ট করবা, এটাও একটু কনসিডারেশন, মানে উইথড্রল পিরিয়ডটা, একটা অ্যান্টিবায়োটিকের সেলফ লাইফের টাইমটা দেখবো, আবার যথাযথ ব্যবস্থা করবো না, এই আর কি। ঠিক আছে, ভালো থাকো তাহলে। আর সামিউল, তুমি আমাকে একটা কাজ করো তো, এন্টোমোলজির নোট গুলো একটু ইয়াতে পাঠায় দাও তো, হোয়াটসঅ্যাপে বা ইমেলে পাঠাতে পারো। আমি প্রশ্ন করবো তো, আমার এক্স্যাক্টলি মনে নাই আসলে টপিকস গুলো, ওই যে স্লাইড যেগুলো ক্লাসে দেখানো ওগুলো একটু পাঠায় দাও। অফিসে আছে, আমি নয়তালে উঠতে পারবো না এখন, বাসায় বসে কোশ্চেন করবো। আর কি কি ইম্পর্টেন্ট দিয়ে পড়ানো হয়েছে না পড়েছে একটা ছবি তুলে দিয়ে দাও কাইন্ডলি। জি ম্যাম। ম্যাম, মেডিসিনের মিডটা কবে নিতে পারবো? মানে 7 কবে দিবা? তারিখের কথা বলছিলেন। 7 তারিখে? দাঁড়াও দেখি 7 তারিখে কি বার, দাঁড়াও 1 মিনিট। 7 তারিখে বৃহস্পতিবার, দেওয়া যায় আমি আশা করি। তোমরা দিয়ে দিও মেডিসিনের মিড টার্মটা হয়ে গেলে প্যারা থাকে না। অবশ্য তোমরা যদি চাও যে হচ্ছে না না সিলেবাস ওটা তো কমায় না, এমন কোনো কোশ্চেন করা হবে না যে তোমার সিলেবাস কাউন্টে আনতে হবে। তোমরা এমনি না হয় পরীক্ষার দিন সকালেও দিতে পারো, ইটস আপ টু ইউ, আমার কোনো সমস্যা নাই।
না ম্যাম, ম্যাম মিডের সিলেবাস যদি একটু বলে দিতেন। সরি পরীক্ষার দিন সকালে প্যাটার্ন ম্যাম মিডের সিলেবাসটা যদি একটু বলে দিতেন, মিড টার্ম। মিডের সিলেবাস নাই, ফাইনালে পরীক্ষা চলে আসছে। প্রথম দিনের পরীক্ষা মেডিসিন, এটা তোমরা অপশন হিসেবে পরীক্ষার দিন সকালেও দিতে পারো, অথবা পরীক্ষা দিয়ে যাওয়ার সময় বিকাল বেলা দিতে পারো। তো পরীক্ষা হলে 1টা পর্যন্ত, আমরা আরো 30 পরীক্ষার মিনিট দিন টাইম দেবো। টাফ হয়ে যায়, চাপ হয়ে যায়? পরীক্ষার দিন টাফ হয়ে যায় ম্যাম। তাহলে সিলেবাস নাই, কোর্স পড়ানোর শেষে কোনো সিলেবাস নাই। এটা যদি প্রথমে বলতা যে ম্যাডাম মিড টার্ম এখন নিয়ে নেন, সেক্ষেত্রে সিলেবাস কমানোর কিছু নাই, পুরাটা পড়বা, এটা হবে। আর তোমার এখানে সাইন সিমটম অবশ্যই লিখতে বলা হবে না, যেগুলো আমি ফাইনালে দিব সেগুলো অবশ্যই মিড টার্মে যাবে না, এটা তো বুঝতেছো। প্রথম দিকের ক্লাসগুলো একটু গুরুত্বপূর্ণ, কোনো বিশেষ সিলেবাস নাই মেডিসিনের জন্য। তবে এটা যে তোমরা পারবা না কি, মোটামুটি পারার কথা। ম্যাম তাহলে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে? ডেফিনেশন টাইপের কিছু শূন্যস্থান ট্রু ফলস থাকতে পারে, একেবারে বেসিকে জেনারেল মেডিসিনের মধ্যেখানে কোনো ড্রাগ, কোনো সাইন সিমটম, মানে একেবারে চূড়ান্ত ভাবে লিখতে বলা হবে যে 7টা সাইন সিমটম লেখো। এখন তুমি নোডিউল ফরমেশন কোন ডিজিজে পাবা, স্লাম্পি স্কিনে পাবা। আবার ধরো এন্টোমোজে পড়ছো, মিয়াসিস কি, মান্স, ম্যাডাম এটা তো মেডিসিন, অফকোর্স মেডিসিনের। এখন তুমি যা পড়বা সবই মেডিসিনেই কাজ। 3-1 থেকে মেডিসিন স্টার্ট ফর সব সাবজেক্টে। মান্স কি, মাইট ইনফেস্টেশন। মিয়াসিস কি, ক্যালিফোরিনি গ্রুপের মাছি দিয়ে ইনফেকশনকে আমরা মানে বলছি কি, লার্ভা দিয়ে বলছি কি আমরা এটাকে মিয়াসিস। এটা যদি শিপে হয় কি বলছো, স্ট্রাইক। ঘুরে ফিরে কোশ্চেন, মানে মেডিসিনটা আমার একটু সময় নিয়েই করতে, বুঝছো? বিশেষ প্যাটার্ন নাই, প্যাটার্ন জানে কাজ নাই, অনেক বড় হবে না, শর্ট ফর্মে হবে, অফকোর্স শর্ট ফর্মে হবে প্রশ্ন। আর ঘাবড়ানোরও কিছু নাই। সেই প্রথম দিকে আমি এপিডেমিক এন্ডেমিকের ডেফিনেশন পড়াইছি, হেলথ কাকে বলে, ডিজিজ কাকে বলে, তারপরে তোমার আমরা এখন এই যে এন্টোমোজে ভেক্টরও পড়ছো, বায়োলজিক্যাল, মেকানিক্যাল, মানে কোশ্চেন কিন্তু দেখবা ঘুরে পেঁচে আসবে ওখান থেকে, পড়ে শেষ করতে পারবা না। আবার ঘাবড়ানোর কিছু নাই মেডিসিনের কোশ্চেন নিয়ে। ডেফিনেশন জুনোটিক ডিজিজ দিলাম, জুনোটিক ডিজিজ কাকে বলে, the disease which are transmitted from man to animal and animal to and vice versa। ঠিক আছে, তো এগুলো আসলে পড়ানোর কিছু না। আবার কাকে বলে, জুনোসিস তো পড়লা, ইমার্জিং জুনোসিস কাকে বলে, হঠাৎ করে নতুন কোনো ডিজিজের জুনোটিক আকারের পাওয়াকে ইমার্জিং জুনোসিস বলে। আর রি-ইমার্জিং জুনোসিস মানে কোনোটা ডিজিজ ছিল, মধ্যখানে গায়েব হয়ে গেছিল, আবার সেটার প্রভাব আসছে, এটা রি-ইমার্জিং। ঠিক আছে, যাও সেটা কথা না, সব জায়গায় ম্যাম যে ইয়ারজিন জেনেটিক্স এটা একটু বুঝিনি, এটা ইমার্জিং মানে নতুন করে হচ্ছে জুনোটিক ডিজিজ, একেবারে বিশ্বে একেবারে প্যান্ডেমিক আকারে দেখা দিচ্ছে। জুনোটিক তো বুঝি, যেগুলো অ্যানিমেল থেকে হিউম্যানে রূপান্তর হয়, এটা হলো এটার মেইন টার্ম। ইমার্জিং মানে যেটা একেবারে নতুন উৎপত্তি তার, আর রি-ইমার্জিং অর্থ আগে ছিল, মধ্যখানে ছিল না, আবার আসছে। এন্ড ইপিডেমিক আর এন্ডেমিক, ভাই তোমরা যে ডেফিনেশন দাও, ইপিডেমিক হচ্ছে তোমার কোনো একটা রিজনের মধ্যে হঠাৎ করে অনেক বেশি ফ্রিকোয়েন্সি দেখা দিচ্ছে, এটা এপিডেমিক। আর এন্ডেমিক মানে ওই রিজনটাতে লো লেভেলে, বেজাল লেভেলে কন্টিনিউয়াস উপস্থিত আছে, দুটার মধ্যে এই পার্থক্য। এন্ডেমিকটাও ইপিডেমিক হতে পারে কখন, স্থান বিশেষে, কাল বিশেষে, সময় বিশেষে, যদি প্রচুর পরিমাণে ওটা এফেক্ট করে হঠাৎ করে এই গ্রুপ অফ অ্যানিমেলসকে, তাহলে তো এন্ডেমিকটাও কিন্তু ইপিডেমিকের রূপ নিতে পারে, মহামারী এপিডেমিক অর্থ। এরপর আছে প্যান্ডেমিক, সেটা কি জিনিস, পুরো বিশ্বব্যাপী হয়। আর আছে তোমার হচ্ছে স্পোরাডিক, ছড়ায় ছিটায়, ঢাকা হয়েছে, সিরাজগঞ্জ হয়েছে, কক্সবাজার হয়েছে, এটা স্পোরাডিক। আর যদি বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের সবখানে হয় তাহলে প্যান্ডেমিক। এগুলো বাংলায় মুখস্থ করার চেষ্টা করবা, ইংলিশে ডেফিনেশন লেখো না, গ্রামার আছে, যা গ্রামার বোঝা যাক না যাক, অ্যাটলিস্ট তো একটা বাক্য কাকে বলে, মনের ভাব প্রকাশের মাধ্যমকে, মানে আমরা করে শেষ করলে ভাষাটা যা বোঝা যায়, ওটাকে লিখিত রূপকে আমরা বাক্য বলতেছি, বা মৌখিক রূপকে, মানে একটা মিনিংফুল অর্থ থাকবে বাক্যের। লিখলা যা হচ্ছে যাওয়াদের মতো, মানে বিষয়টা হচ্ছে ওর বয়স আর তোমাদের মধ্যে পার্থক্য আছে, তোমাদের যেটাই লিখতেছো সেটা গ্রামাটিক্যালি যে ফর্মেই হোক না কেন, অ্যাটলিস্ট একটা ভাব বোঝাবে যে এইটা বোঝানো গেছে। এমন ভাবে লেখে, তুমি না, তোমরা না, অনেকেই আছো এরকম, যে বোঝা যায় না যে আসলে কি বোঝাতে চাচ্ছে। এক্সাক্ট আইএলস এর ভাষা হওয়া লাগবে এমন না, কিন্তু একটু হলেও তো বোঝা যাবে যে আসলে কি বোঝাতে যাচ্ছে। যে এটা এপিডেমিক বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট রিজনে অথবা একটা নির্দিষ্ট পপুলেশনে হঠাৎ করে একটা ডিজিজের ফ্রিকোয়েন্সি বেজাল লেভেল থেকে অনেক হাই হয়ে যাওয়া। এটা আমি বাংলায় বললাম, ইংলিশে রূপান্তর করে লিখবা, এইটাই। ঠিক আছে, এই আর কি। তো মেডিসিনের আমরা মিড টার্মটা খুব বেশি পেঁচাবো না, সিম্পল ফর্মেই নিব, যাতে ভালো করতে পারো সবাই।
এখন ভালো করতে পারা না পারা তোমাদের বিষয়, তো সেটার ভিতরে আমার কোনো মন্তব্য নাই। আচ্ছা, কেস মর্টালিটি এগুলো পড়ানো হয়েছে না হয় নাই? ম্যাম পড়ানো এগুলো maybe হয় নাই। হয়নি। আচ্ছা, ওই তোমার হচ্ছে ইয়াতে মর্টালিটি কাকে বলে, মরবিডিটি কাকে বলে? মর্টালিটি মানে মৃত্যুর হার, বুঝছো মিষ্টি? মানে পড়ানো হয়নি বলতে মানে তোমার এখানে তো অবশ্যই ইয়া যাবে না। মর্টালিটি অর্থ হচ্ছে মৃত্যুর হার, শতকরা 100 জনের মধ্যে কেমনে মারা গেছে পার্সেন্টেজ আকাশে প্রকাশ করা। মরবিডিটি মানে হচ্ছে আক্রান্তের হার। এখন সাসসেপ্টিবিলিটি কি জিনিস বলো তো? যে যারা হচ্ছে চান্সেস অফ গেটিং ইনফেকশন আছে তাদেরকে আমরা সাসসেপ্টিবল অ্যানিমেল বলি, যারা তাদের সুযোগ আছে হওয়ার। রেজিস্ট্যান্স কি জিনিস? যে প্রোটেকশন এগেইনস্ট দ্য ইনফেকশন। এন্ড এই ছোট ছোট টার্মিনোলজি জানার জন্য যদি তোমাদের সিলেবাস জানার দরকার পড়ে তাহলে তো হবে না। মেডিসিনে তুমি হচ্ছে সিলেবাস খুব একটা ইয়া করতে পারবা না। আমার কোনো বিশেষ সিলেবাস নাই, ফাইনালে যেরকম আছে এরকম বিশেষ সিলেবাস নাই, তবে সহজই হবে, কঠিন হবে না খুব বেশি। গদবাধা আসার কোনো সুযোগই নাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থেকো। ওকে সামিউল, তুমি আমার হোয়াটসঅ্যাপে একটু ইমেল পাঠায় দাও, এটা বলো যেগুলো আমি কোশ্চেন করবো, কোশ্চেন করতে হবে। ঠিক আছে, জি, ভালো ma'am, থেকো। পাঠান। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।